আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি এনেছেন এসব? আমি এসব পরে এত লোকের সামনে যাব? আমি জানি এটা স্লিভলেস। তারপরেও এনেছেন? এভাবে প্রেজেন্ট করতে চান অন্যের কাছে আমাকে? বিদেশে এসে এসব পরবো? আমার কথা শোনো। কি শুনবো? আমি এরকম ড্রেস আপ করি না। বিদেশে এসে এই দেশের কালচার মেনটেন করবো না কখনো। নিজেকে দেখিয়ে বেড়ানোর শখ নেই আমার। আয়েশা। আদনানের জোরালো কণ্ঠে থেমে গেল আয়েশা। গাউনের সাথে আনা শলটা এগিয়ে দিয়ে আদনান বলল, তুমি আমাকে কি ভাবো আমি জানি না। আমি জানি ড্রেসটা ওয়েস্টার্ন, স্লিভলেস, তাই এই শল এনেছি সাথে। তুমি কি ভাবো তোমার সম্মান নষ্ট করবো আমি? আমি বলতে চাচ্ছি। কি বলতে যাচ্ছ? এতগুলো লোকের সামনে তোমাকে আমি এভাবেই নিয়ে যাব? দুষ্টামি ফাইজলামি করে বেলা আমার হিতাহিত জ্ঞান নাই? তুমি আমার স্ত্রী, তোমার সম্মান আমার সম্মান। এই দেশে এসব কোনো ম্যাটার করে না আমি জানি, কিন্তু আমি কোনো দিন চাইবো না তোমার দিকে কেউ কুদৃষ্টি দেখ। মেয়ে গেল আয়েশা। এতদিন নিজেই রাগ দেখিয়েছে, ঝাঁঝালো কণ্ঠে কথা বলেছে। আজ আদনানের কাট কাট কথায় বিপরীতে একটা শব্দও বের হলো না। মাথা নামিয়ে রাখলো। পড়তে ইচ্ছে না হলে পড়বে না। সামান্যখানি ধমক খেয়ে চোখ জলজল করছে আয়েশার। আদনানকে সারাদিন ঝাড়ির উপর রাখে, অথচ নিজেই সহ্য করতে পারল না তার এমন রুক্ষতা। আদনান কপালে হাত, চোখ বুজে শুয়ে আছে। ঘড়ির কাঁটায় 8টা বাজে। মেয়েটি বলে গিয়েছিল 9টায় যেতে। গুটি গুটি পায়ে আদনানের কাছে গিয়ে দাঁড়ালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, যাবেন না? আদনান চোখ খুলে তাকালো, প্রশ্ন করল। কোথায়? মুখ লটকে আয়েশা বলে ওঠে, ওই যে পার্টিতে। আর গিয়ে কি করব? আদনানের হেয়ালি কথা। খুব ছোট একটা কারণে ওভার রিয়াক্ট করে ফেলেছে আয়েশা। নিজের ভুল বুঝতে পেরে বলল, আমি জানি আমি বেশি করে ফেলেছি, সব সময়ই বেশি বলি। আপনি তো জানেন এটা আমার স্বভাব। আয়েশা চোখ মুখ নুয়ে নিল, অত্যন্ত ধীর গলায় বলল, সরি। আয়েশার মুখে সরি শব্দটা মানায় না। শুনে বেশ অবাকই হয়েছে আদনান, তবে প্রকাশ করল না। ভাবমূর্তি বজায় রেখে কপাল থেকে হাত নামায়, লম্বাটে শ্বাস টেনে বলল, আচ্ছা যাও, রেডি হও। গাউনটি হাতে নিয়ে রেডি হতে চলে গেল আয়েশা। আদনানও ঘরেই তৈরি হয়ে নিয়েছে। শার্ট প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রাতে আশ্রাতে হাত থমকে যায়। আয়নায় আরও একজনের প্রতিচ্ছবি। অনেকটা সময় আশ্রমে পার করে বেরিয়েছে আয়েশা। দ্বিধাদ্বন্দ্ব চলছিল মনে। এইভাবে আদনানের সামনে দাঁড়ানো পৃথিবীর ভয়ঙ্করতম কাজ। কালচে বেগুনি রঙের গাউনটি পরে আয়েশা দাঁড়িয়ে। ইতিমধ্যে এদিক ওদিক দৃষ্টি ফেলে হাঁসফাঁস করতে লাগলো। কিছুতেই দৃষ্টি মেলানো যাবে না, আবার পালিয়ে বেড়ানোও যাবে না। শল ভালোভাবে টেনে ঢেকে নিচ্ছে নিজেকে। হার্টবিট কতগুলো মিস হয়েছে হিসেব নেই। ঘুরে তাকালো আয়েশার দিকে। এগিয়ে গিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়েছে। ভারী কণ্ঠে বলল, একটু রেগেও থাকতে দিবে না দেখছি, বারবার এসে পড়ো মাথাটা নষ্ট করতে। আয়েশা অন্যদিকে চেয়েই বলল, কি করেছি? এই রংটা তোমার সৌন্দর্যকে দ্বিগুণ ফুটিয়ে তুলছে। ইউ লুকিং গর্জিয়াস। মিথ্যে কথা, আমি একটু সুন্দর না। শ্যামলা গোমরা মুখ একটা মানুষ আমি। আপনার চোখ মাথা সবই নষ্ট। আদনান স্মিত হাসল। আয়েশার ফুলিয়ে রাখা গাল টেনে দিয়ে বলল, আমার চোখ তোমার মধ্যে দেখেছে কিনা জানি না, আমার দুই চোখের বেশ ভালো লাগে শ্যাম রঙের গোমরা মুখ মেয়েটিকে। সব রূপে, সব ভাবে, সব পরিস্থিতিতে দেখতে ভালো লাগে। এগুলো মন ভোলানো কথা। অসুন্দর মানুষকে এভাবেই সান্ত্বনা দেওয়া হয়। এর উত্তরে আদনান কিছু বলল না। আয়েশার হাত চেপে ঠিক আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। ড্রেসিং টেবিলের উপরে রাখা নেকলেসটি হাতে তুলে নেয়। চুলগুলো আলতো হাতে সরিয়ে নিল। ঘাড়ে স্পর্শ পেয়ে সাথে সাথে সরে দাঁড়ায় আয়েশা। আদনানের কাছে ব্যাঘাত ঘটেছে। কপাল কুঁচকে পুনরায় নিজের দিকে টেনে নিয়ে বলল, চুপচাপ দাঁড়াও তো। নেকলেসটি পরিয়ে দিয়ে কানে দুল পরিয়ে দিয়েছে। খুবই সাবধানে অনভিজ্ঞ হাতে চিরুনিও তুলে নিল। অল্প অল্প করে আঁচড়ে সুন্দর করে সেট করে দিল সুদীর্ঘ কেশগুলো। ঠিক আছে, আর কিছু লাগবে না, শুধু একটু লিপস্টিক দাও। আমি পারি না দিতে, না হয় দিয়ে দিতাম। আদনানের কথা মতোই হালকা করে ঠোঁটে লিপস্টিক দিয়েছে। ঠোঁটে মুগ্ধ হাসি টেনে পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আদনান, ঠিক আয়েশার পেছনে। আয়নায় দুজনের অবয়বই দৃশ্যমান।
চোখ তুলে তাকানোর সাহস হলো না। হুট করে আয়েশার কাঁধে থুতনি ঠেকিয়ে জড়িয়ে ধরল। ঝুঁকে থাকা মাথাটা আরো নুয়ে নেয় আয়েশা। পারফেক্ট, অনলি ফর মি। ছাড়েন। কেন? আর 10 মিনিট দাঁড়িয়ে থাকো এভাবে? আপনি কিন্তু অনেক খারাপ। আমার অনুমতি ছাড়া ঘেঁষাঘেঁষি করেন আমার সাথে। তোমার অনুমতির প্রয়োজন বোধ করি না কাছে আসার জন্য। আমি আমার বউর সাথে ঘাসাঘাসি করছি, তাই তো তোমার কি? ছাড়বেন, অস্বস্তি লাগছে আমার। হুম, দেখো আয়নায় কি সুন্দর দেখাচ্ছে আমাদের। সুন্দর লাইটিংয়ে সাজানো হয়েছে ক্রুসের ছাদ। আকাশে সুবিশাল হলদে শশাঙ্ক, সে আলোড়ন ছড়িয়ে আছে তিমির অভ্রে। প্রাকৃতিক ও কৃত্রিম আলোর মিলমিশে একাকার। পারাবার ও তাদের সাহায্যে চিকচিক করছে। ভিন্ন ভিন্ন দেশের নর নারীর সমাগম এখানে। বাচ্চাদের দলও আছে। সফট মিউজিকে কেউ তাদের ড্রিঙ্ক এনজয় করছে, কেউ আবার আলাপে মগ্ন। এরই মধ্যে এক কোণায় বসে আদনান আয়েশা। আদনান অভ্যস্ত এসবে। আয়েশার কাছে এই চিত্র বড্ড বিচিত্র। আদনান পায়ের উপর পা তুলে বসে, আয়েশার চুল নিয়ে ব্যস্ত তার দুটো হাত। কখনো আঙ্গুলে পেঁচাচ্ছে, কখনো ঘ্রাণ শুকে নিচ্ছে। পার্টির কোনো কিছুতে পার বিশেষ হেলদোল নেই। একজন ওয়েটার এসে ড্রিঙ্ক দিয়ে গেল। আয়েশাকে সাধলে সে না করে নেয়। আদনান এক গ্লাস হাতে তুলে নিলে আয়েশা প্রশ্ন করল, কি এগুলো? তুমি যেটা ভাবছো সেটাই। তাহলে আপনি খাচ্ছেন কেন? এগুলো খাওয়া ভালো না, জানেন না? মাঝে মধ্যে একটু চলে, তুমিও খাও। দুজনেই মাতাল হয়ে শিপের একদিক থেকে আরেক দিকে ঘুরে বেড়াবো। আদনানের দিকে তির্যক দৃষ্টি ছুড়ে দিলে আদনান হেসে ফেলে। কি অবলীলায় যে কোনো কথা বিশ্বাস করে বসে এই মেয়ে। আদনান উত্তর দিল, এটা অ্যাপল জুস। বিশ্বাস করব? আয়েশার কানের কাছে ফিসফিস করে বলল, বিশ্বাস করো আর অবিশ্বাস, আমি তোমারই, আছি, থাকবো, তুমি রাখতে বাধ্য। আদনান হাত এগিয়ে রেখেছে। সফট সব কাপলরা নিজেদের মধ্যে ড্যান্স করছে। একে অপরের দিকে মোহনীয় দৃষ্টি আর মুগ্ধ হাসির সাথে চেয়ে আছে প্রতিটি জোড়া। এতটাও আধার নয়, চোখে অস্পষ্ট নয় কিছুই। মুভি সিনেমার মতন ভালোবাসার দৃশ্য। লজ্জায় হাত এগিয়ে দিতে নারাজ আয়েশা। অস্বস্তি অনুভব করছে। তাদের সাথে মিলিয়ে নাচ গানও করা লাগবে নাকি? মাথা নাড়িয়ে আদনানকে নাবোধক ইশারা করলো। আদনানকে ছেড়ে দেওয়ার পাত্র? সে আয়েশাকে নিজের সাথে নিয়েই ছাড়বে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে হাত টেনেই নিয়ে গেল তাকে। সবার সামান্য আড়ালেই দাঁড়িয়েছে দুজন। দাঁড়িয়ে হাঁসফাঁস করতে থাকা আয়েশাকে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয় আদনান। আচমকা টান পড়ায় ভরকে উঠেছে আয়েশা। বাকিদের মধ্যে আদনানও মুহূর্তে ব্যস্ত হয়েছে আয়েশাতে। সরু চক্ষুদায় ঘোর মাদকতায় এত দ্রুত কি করে পরিণত হয়? সবে নৈকট্যের প্রভাব। অপরপক্ষে আয়েশা ও নিশার আদনানের দিকে অবিকল চেয়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করেই ফেলল। কেন আদনানের সান্নিধ্য তাকে বোবা নামিয়ে ফেলে? মস্তিষ্ক দূরে সরাতে চাইলেও অন্তর কাছে টানে। এ কেমন মনোহারিত্ব! আত্মিক সম্পৃক্তি বুঝি এমনই হয়? না হয় কেন হারিয়ে যাবে? শূন্য পাবে নিজেকে। বিরক্তির চ উচ্চারণ করে। আয়েশার মাথার সাথে মাথা ঠেকিয়ে আদনান ধীর কণ্ঠে বলে ওঠে, এসব ইংলিশ মিউজিকে ফিলই পাওয়া যায় না। আমি তোমার জন্য নিজে থেকে গান গাই। আয়েশা সময় নিয়ে মাথার দুদিকে নাড়িয়ে নাবোধক উত্তর দিল। তারপরও আদনান বলে ওঠে, আচ্ছা গাই তাহলে। বিশাল সমুদ্রের মাঝে সুবিশাল ক্রুজও। এক কোণায় দাঁড়িয়ে দুজন মানব মানবী মন্থর একে অপরের সাথে মন্থর গতিতে তালে তাল মিলাচ্ছে। হেলে দুলে যাচ্ছে গতিতে। নাচ শুধু বাহানা, একে অপরের কাছাকাছি থাকার বাহানা। আয়েশার কানের কাছে মুখ এনে আদনান আরও জড়িয়ে ধরল আয়েশাকে। ছেলেপেলেদের দল গোল হয়ে বসেছে বসার ঘরে। জমিনে ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে। এক একজনের বয়স 20-এর উপরে। এমনিতে দরকারের চেয়ে বেশি ম্যাচিউর, কিন্তু মাঝে মধ্যে বাচ্চা মতে মেতে ওঠে প্রায়। চেঁচামেচি করছে এক একজন। আয়েশা আদনান ফিরেছে 1 ঘন্টাও হয়নি। সবাই মিলে হানা দিল আদনানের লাগেজে। কি আনা হয়েছে তাদের জন্য এটাই মূল উদ্দেশ্য। আয়েশার লাগেজটা হাতের কাছে পায়নি, তাই তারটা এখনো অক্ষত আছে। এক পর্যায়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। যার জন্য যেটা আনা সেটা কারোই পছন্দ না। সবাই একে অপরের জিনিসের দিকে দৃষ্টি গেড়ে বসলো। জমিন কাঁপিয়ে হেঁটে এসেছে আদনান। জার্নি করে এসে একটু ঘুমোতে চাচ্ছিল। সেটা কি আর এই গোলমালের মধ্যে সম্ভব? এসে গ্যাঞ্জামের মূল আসামির মাথায় চড় দিয়ে বলল, আসিফের বাচ্চা, একজন আরেকজনেরটা নিয়ে টানাটানি করার আগে এটা ভাবছিস তোদের গায়ে হবে কিনা? যার জন্য যেটা আনা হয়েছে সেটা নিয়ে বিদায় হ, জ্বালাতন করিস না। আসছে জ্বালাতন করিস না বলতে। এদের গুরু তো আপনি, আপনার থেকেই শিখেছে এসব। আয়েশার আওয়াজে সবাই পেছন ফিরে তাকালো। আদনান বলল, সব দোষ নন্দ ঘোষ।
আসিফ বলে ওঠে। আপনার নাম নন্দ ঘোষ? আজগবি কথাবার্তায় পটু আসিফ। সবাই এমনভাবে চাইলেও তার দিকে যেন চোখ দিয়ে গিলে খাবে। এর মাঝে আনন্দ বলল। ভাইয়া দেশে যাচ্ছি কবে আমরা? আদনান বলল। তোদের ভ্যাকেশন শুরু কবে থেকে? এই তো নেক্সট মান্থ। আদনান ভাবুক সুরে উত্তর দিল। তাহলে নেক্সট মান্থই যাব। শিহাব মন খারাপ করে বলে উঠল। ভাই আমি যাব না। কেন? ভাই আমরা স্টুডেন্ট মানুষ, আসতে যেতে $2,500 থেকে $3,000 মতো লাগবে। এত টাকা কই পাবো? শিহাবের কথায় আসিফও দুষ্টুমি বাদ দিয়ে বলল। আমিও এটা ভাবিনি, আমারও হয়তো যাওয়া হবে না। কপাল কুঁচকে নেয় আদনান, বুকে হাত বেঁধে বলল। এই দিন দেখার জন্য তোদের আমার কাছে রেখেছি, এত গরিব মার্কা কথাবার্তা বলিস কি করে? আসিফ এবার বলল। হ্যাঁ, আপনি তো বিল গেটস। বিল গেটস না হতে পারি, কিন্তু আমি মোটেও চান্স নেব না। বিয়েতে ছেলে পক্ষের কেউ না তো থাকা লাগবে। তোদের ছাড়া ফাংশন অসম্ভব। কেমন দেখাবে বরযাত্রীতে একা জামাই এসে হাজির, আর কেউ নাই? আয়েশা এর মধ্যে বলে উঠল। কে ছেলে পক্ষ? আশিক শিহাব আপনার ছোট ভাই হওয়ার আগে আমার ছোট ভাইয়ের বন্ধু, আমারও ছোট ভাই। তুমি চুপ থাকো মেয়ে, ওরা আমার পক্ষের। মোটেও না। আনন্দ বলে উঠল। আরে ঝগড়া না করে আসিফ শিহাবকে নেওয়ার ব্যবস্থা করো। আদনান বলল। তোদের আসা যাওয়ার সব খরচ আমার, ফ্যামিলির জন্য শপিং করা থেকে শুরু করে ওই টাকা আমি দিব না। শিহাব বলল। ভাই আমাদের জন্য অনেক করেছেন আপনি। আর শিহাবকে থামিয়ে আদনান বলল। চুপ থাক, আমি যা বলেছি তাই ফাইনাল। আদনানের কথায় রাজি না হয়ে উপায় নেই। দেশে যাওয়ার কথায় সবাই ভারী খুশি হয়ে উঠল। এর মধ্যে আসিফ, শিহাব, আয়াজ দেশে যায় না প্রায় 2.5 বছর। আনন্দরও 2 বছর হতে চলল। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি নিজের দেশে আবার যাবে এত বছর পর, তাতেই সবার আনন্দের সীমা নেই। শিহাব তার বাবাকে কল করতে নিলে আসিফ আটকে দেয় বলে। বাটা সারপ্রাইজ দিস হঠাৎ গিয়ে, হ্যাঁ? এখন জানানোর প্রয়োজন নেই। আনন্দ বেশ আনন্দিত হয়ে বলল। ভাইয়া তাহলে বিয়ের শপিং শুরু করে দেয়, কি বলো? এর পরিপ্রেক্ষিতে আয়াজ বলল। বাঙালি বিয়ের শপিং বাংলাদেশ থেকে করবে। নিউ মার্কেটের অলিগলি না ঘুরলে বিয়ের শপিং এর মজা আছে নাকি? নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছে আজ 6 দিন। সময় চোখের পলকে উড়ে যাচ্ছে। দেখতে দেখতে এগিয়ে আসছে বাংলাদেশে যাওয়ার সময়। 10 দিন বাকি মাস শেষ হতে। বাবা মাও দেশে ফেরার তোড়জোড় শুরু করেছেন, অথচ আয়েশার মন বিষণ্ণ, মেজাজ বিগড়ে যাচ্ছে। বরাবরের মতো এর কারণ আদনান। বিগত দিনগুলোতে একবারও বিরক্ত করেনি। ভোরবেলায় বেরিয়ে যায় কাজে, রাতে ফেরে দেরি করে। ব্যস্ততা ঝুঁকে বসেছে অনেকটা। সর্বশেষ বাহানা ছিল এটাই, দেশে ফেরার আগে সব গুছিয়ে তারপরে যাবে। তার অনুপস্থিতিতে এখন আর আয়াজ, আনন্দ, শিহাব নেই যে তাদের হাতে কাজ বুঝিয়ে ঘুরে ফিরে বেড়াবে। তারাও যাচ্ছে দেশে। 15 দিনের আগে আসা সম্ভব না। সাময়িক সময়ের জন্য সব দুটো দেখাশোনার জন্য বিশ্বস্ত মানুষ দরকার। পেয়েছে বটে। মিস্টার ড্যানিয়েল অবসরপ্রাপ্ত, তাকে এবং তার ভাগ্নেকে দায়িত্ব দিয়েছে। সবকিছু মিলিয়ে শ্বাস নেওয়ার সময়টুকু নেই। বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়ে। করিডোরে বসে আদনানকে ফিরতে দেখে দাঁতে দাঁত চাপলো আয়েশা। ইগনোর করা হচ্ছে তাকে। 6 দিন যাবৎ ঠিকমতো কথাও বলছে না। হোক কাজ, হাই হ্যালো করারও সময় নেই। আজ দ্রুত ফিরতে দেখে আয়েশা মনোব্রত করলো সেও ইগনোর করবে, কথা বলবে না। আয়েশাকে মুখ ঘুরিয়ে করিডোরে বসে থাকতে দেখে আদনান বলল। এই মেয়ে, ভরা সন্ধ্যাবেলা এখানে কি করো? নিজের পরিকল্পনা মোতাবেক কোনো উত্তর দিল না আয়েশা। কপালের মধ্যিখানে গাঢ় ভাঁজ ফেলে ঘাড় আরও একটু ঘুরিয়ে রাখে। আদনান আবার উচ্চস্বরে ডেকে ওঠে। কি হলো, ঘরে আসো। আসবো না। তাকে রাগানোর মতন কিছু করেছে কিনা আদনানের মনে পড়ছে না। হঠাৎ বোম হয়ে থাকার মানে কি দাঁড়ায়? এগিয়ে আসলো। বিনা দোষে কেন ঝাড়ি খাবে? দ্রুত হাত টেনে পাজা কোলে তুলে দেয়। খুশি? কোলে চড়ে যাবে এটা বললেই হতো, আমি কি না করতাম? হাত পা ছোড়াছুড়ি শুরু করলো আয়েশা। এতটা দিন এড়িয়ে গিয়ে এখন এসেছে দরদ দেখাতে। আদনানের বুকে কিলঘুষি দিয়েই তাকে নড়চড় করতে পারল না।
কিন্তু ঘরে ঢুকে ঠিকই পা থেমে গেছে। বিনা ব্যাগকে নামিয়ে দিয়েছে আয়েশাকে। আদিল সাহেব বসে আছেন সোফায়, লজ্জায় মাথা নত। কি ভাববেন তিনি? আদনানের কাণ্ড সচক্ষে দেখেছেন। আয়েশা ঝড়ের গতিতে স্থান ত্যাগ করলো। আদিল সাহেবও পেপার নামিয়ে উঠে চলে গেলেন পাশ কাটিয়ে। স্থির দাঁড়িয়ে আদনান বোকা বনে গেছে। উল্টোপাল্টা কাজ করার আগে ভেবেচিন্তে নেওয়া উচিত ছিল। এখন আদিল সাহেব কি ভাববেন? আয়েশাও তার একটা চুলও আস্ত রাখবে না। বুকে হাত রেখে ঘরের দিকে এগোলো। মনে আয়েশা নামক অগ্নি মানবীর ভয়। ঢোকার আগে মাথা বাড়িয়ে উকি ঝুঁকি দিয়েছে। বেডের পাশেই আয়েশা বড় বড় কদম ফেলে এদিক ওদিক হাঁটছে। আদনানকে দেখেই চোখ রাঙিয়ে যায়। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পুনরায় স্থান ত্যাগ করলো। কিছু বলল না। কেন বলল না? এটা তো অবাক করা বিষয়। অন্য সময় হলে তো হামলে পড়তো। হাঁটতে হাঁটতে আয়াজের কাছে গেল আদনান। প্রশ্ন করল, তোর বোনের কি হয়েছে রে? কই? ফুলে ফুলে বেলুন হয়ে আছে কেন তাহলে? আপনি কি কিছু করেছেন নাকি আবার? না হয় রেগে থাকার কারণ তো দেখছি না। আমি কিছু করিনি। মনে করে দেখুন। আরে ভাই, কিছুই করিনি। সময় পেলাম কই? 6 দিন যাবত দৌড়ের উপর আছে, জানিস না? দীর্ঘশ্বাস ফেলে আয়াজ বলল, আমি কিচ্ছু জানি না ভাই, আমার পরীক্ষা, পড়তে দেন আমাকে। খালি হাতে ফিরে এলো। এখানেও গিয়ে বসলো সোফায়। এখান থেকে বরাবর আয়েশাকে কিচেনে কাজ করতে দেখা যাচ্ছে। আতিয়া বেগম এসে মেয়েকে আদেশ করে গেছেন, নিজের সংসার দায়িত্ব আজ থেকে নিজেরই পালন করতে হবে। তাই রান্নার কাজে হাত লাগিয়েছে। বেশিক্ষণ বসে থাকতে পারল না আদনান। উঠে আয়েশের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে? থমথমে গলায় আয়েশা সময় নিয়ে উত্তর দিল, কিছু না। আমি কিছু করেছি? হাত থেমে গেল আয়েশার আদনানের কথা শুনে। কয়েক মুহূর্ত ভেবেচিন্তে আবার কাজ শুরু করলো, তবে উত্তর দিতে অনিচ্ছুক। আমি তো কিছু করিনি, তাহলে কেন রেগে আছো? আপনি কখনোই কিছু করেন না। টায়ার্ড লাগছে, বলো না কি হয়েছে? আরও করেন কাজ। শপে বসে থাকেন সারাদিন, বাসায় দেরিতে ফেরেন, দ্রুত চলে যান, তখন আর টায়ার্ড লাগবে না। তো কি কাজ করব না? করেন না, করছে কে? বেশি বেশি কাজ করেন। আপনার তো ঘর বাড়ি নেই। আদনান হেসে ফেলল, বলল, কি বলছো আবল তাবল? হয়েছে কি? রাগ করার কারণটা কি? আজ দ্রুত ফিরেছেন কেন? শপে থেকে যেতে পারলেন না? দ্রুত ফিরেছেন তাই রেগে আছি। তেরা উত্তর দিয়ে সরে গেল সামনে থেকে। খাবার প্লেটে সার্ভ করতে থাকলো শব্দ করে। বেকুবের মতন দাঁড়িয়ে রইল আদনান। হিসেব মেলানোর চেষ্টায় আছে আয়েশার কথার। শুনেছে মেয়েরা নাকি যা বলে তার সব সময় বিপরীত ভাবে। ভাবুক দৃষ্টিতে কিছু ভাবনা চিন্তায় মশগুল হয়ে পড়ে। অল্প সময় পরই এগিয়ে গেল। ঠিক আয়েশার পেছনে গিয়ে দাঁড়ালো। আয়েশা নিজের কাজে মগ্ন। আশেপাশে চেয়ে দেখলো কেউ আছে কিনা। একটু আগে বড়সড় ধরা খেয়েছি শ্বশুর মশাইয়ের কাছে। এখন কেউ নেই, আসার সুযোগও নেই। আয়াজ দরজা বন্ধ করে পড়ছে। বাকি সবাই বাহিরে। ধীরে সুস্থে ক্যাবিনেটে দুহাত ঠেকিয়ে আয়েশাকে নিজের মধ্যে আবদ্ধ করে নিল। আয়েশা আঁচ পেয়ে বলে উঠল, গরম ডাল হাতে ঢেলে দিব, দূরে সরে দাঁড়ান। দূরত্ব বাড়ানোর বিপরীতে আরো কমিয়ে নেয়। তোয়াক্কা করল না তার কথার। কানের কাছে মুখ নামিয়ে এনে বলল, গরম ডাল হাতে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছ? আমার হাত পুড়ে গেলে তোমার কষ্ট হবে না? না। একটু কষ্ট দেই। মানে? ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসল আদনান। কানের লতিতে শক্ত করে কামড় বসিয়েছে। কোনো প্রকার আওয়াজ যেন না করতে পারে। তাই সাথে সাথে মুখও চেপে ধরল, অন্য হাতে আয়েশাকে জড়িয়ে। ব্যথা আর মুখ চেপে ধরায় ছটফট করতে লাগলো আয়েশা। এটা কেমন অত্যাচার! আঘাত করার আগে জানিয়ে আঘাত করলো। পীড়া প্রকাশের সুযোগটুকু দিল না। আয়েশার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে, কেমন মানুষের পাল্লায় পড়লো এটা। ওকে নিয়ে সারা জীবন কি করে কাটাবে? চিৎকার করবে না একদম। আয়াজ পাশের রুমে, তোমার আওয়াজ শুনলে ভাববে আমি তোমাকে টর্চার করছি। মুখ ছেড়ে দেওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল আয়েশা। পরাণ ভরে নিঃশ্বাস নিল। কানে হাত থেকে বাস খাই গলায় বলে উঠল, কি করলেন এটা? কেন করলেন? লাভ বাইট দিয়েছি। তোমার রাগী মুখটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই। আদনান একটা নির্লজ্জ। তার লাগামহীন কথাই সেটা প্রমাণ। আয়েশা বলে উঠল, অসভ্য কোথাকার! আমি অসভ্যই। তুমি যে দিন দিন আমাকে মিস করছো সেটা বলনি কেন? একবার বলেই দেখতে, এতদিন মিস করছো। সব কাজ বাদ দিয়ে তোমার সামনে এসে বসে থাকতাম।
আমার তো বইয়ে গেছে আপনাকে মিস করব। আদনান খাবার টেবিলে গিয়ে বসলো এবং বলল, কেউ আমাকে খুব মিস করেছে কিন্তু এখন স্বীকার করছে না। তার অযথা রেগে থাকাটাই এর প্রমাণ। ভালো ভালো। চঞ্চল মানুষের মুখে গম্ভীরতার ছাপ মানায় না। সময় অনেকটা কেটেই গেছে, অপেক্ষা করেনি কারো জন্য। পরশু সবার ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে, সবার প্যাকিং অলমোস্ট শেষ। বাকি শুধু আদনান, সারা মুখে মন খারাপের ছায়া। কথা বাড়ায় না, তর্ক করছে না, ন্যায় ফাজলামও করছে। এমনটা আগেও করেছে, কথা বন্ধ করেছে, তবে সেটা ক্ষণিকের জন্য। আজ ব্যাপারটা একটু বেশি সিরিয়াস। সর্বদা ছটফট করা আদনানের চলাচলেও অনেকটা ধীরে, ভার হয়ে আছে যেন। ধীর হাতে কাপড় প্যাক করতে বসেছে। কি হয়েছে প্রশ্নটাও করতে গিয়ে আটকে গেল আয়েশা। তাকে ফেলেই চলে গেল আয়াজের কাছে। শপে কিছু হয়েছে রে? তোর ভাই মুখ এমন বাংলার পাঁচের মতো করে আছে কেন? চোখ তুলে তাকালো আয়াজ, চাহনি ভরা বিরক্তি বলল, বুঝলাম না, তোরা বিয়ে করেছিস নাকি আমি? কাল আমাকে আদনান ভাই এসে জিজ্ঞেস করছে তোর কি হয়েছে। আজ তুই, তোদের খবর আদান প্রদানের ডাক বাক্স নাকি আমি? বলতে ইচ্ছে না হলে বলবি না, মেজাজ দেখাস কেন? আনন্দ সবটাই শুনেছে, পেছনে দাঁড়িয়ে বলল, ভাইয়ার জন্মদিন আগামীকাল, এই কারণেই মন খারাপ। আয়াজ বলল। ওহো, ভুলে গিয়েছি। আনন্দের কথার জবাবে আয়েশা প্রশ্ন করল, আমার জানা মতে জন্মদিন খুশির দিন, তোমার ভাই উল্টো কাজ করছে, কিন্তু কেন? সেটা আপনি জিজ্ঞেস করে নিন। আর হ্যাঁ আপু, একটা রিকোয়েস্ট, প্লিজ কিছু মনে করবেন না। কালকের দিনটা ভাইয়ের সাথে কোনো প্রকার রাগ করবেন না প্লিজ। আয়েশা উত্তরে কিছু বলেনি, ধীরে কদম ফেলে রুমে চলে গেল। মুখে সামান্য হাসি টেনেছে। ব্যস্ত আদনানের সামনে বসে তার কাপড়গুলো ভাঁজ করে এগিয়ে দিতে দিতে বলল, শুনলাম আপনার জন্মদিন কাল, হুম। তো মুখ বোচা করে আছেন কেন? কই? মুখে মিথ্যে হাসি টেনে বলল আদনান। জন্মদিন খুশি হওয়ার দিন, আপনার হাই ভোল্টেজের হাসি নিয়ে এনজয় করেন। মাথা নুয়েই আছে, সঙ্গে সঙ্গে উত্তর আসে নাই। ভাবছে হয়তো কি বলবে। লাগেজের চেন লাগিয়ে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, আমি বার্থডে সেলিব্রেট করি না, পছন্দ না আমার। কেন? বুড়ো হয়ে যাচ্ছেন বলে? রাশভারী গলায় উত্তর দিল আদনান। না, তাহলে? যাদের জন্য দুনিয়ার আলো দেখেছি তারা তো নেই। আমার জন্মদিনের কোনো মানে নেই। কণ্ঠে কোনোই চাঞ্চল্য নেই। আদনানের এমন রাশভারী কণ্ঠ এতদিনে কখনো শোনা হয়নি। আয়েশার মনটাও খারাপের পর্যায়ে। এই লোকের অনেক রূপ, হাসি খুশি রূপটা বাস্তব নয়, লোক দেখানো পুরোটাই। আর একটু এগিয়ে এসে বলল, এভাবে বলেন কেন? আমার বাবা মা আছে না? তা তো অবশ্যই। তাদেরকে নিজের বাবা মার চোখে দেখতে পারেন। দেখি আয়শা, কিন্তু মনের মধ্যে একটা খালি স্থান রয়েই যায়। অন্যকে সান্ত্বনা দেওয়ার অভিজ্ঞতা নেই, কিভাবে দিতে হয় তাও জানে না। সে খালি স্থানের কথা বলছে, সেটা ভরার সামর্থ্য আয়েশার নেই, কিন্তু সঙ্গ দিতেই পারে। মনে মনে ভাবলো আয়েশা কিভাবে দিবে সাপোর্ট। বিয়ের এতদিনে ঠিকভাবে কথা পর্যন্ত বলেনি তার সাথে। যা বলেছে আদনানই বলেছে। সব দিকে সংকোচ, এখানেও হচ্ছে। রাগও হচ্ছে নিজের প্রতি। লম্বাটে শ্বাস টেনে আয়েশা নিজেকে শক্ত করলো। মনে মনে ভেবে নিয়েছে কি বলবে। নিঃশব্দে কয়েকবার আওড়িয়ে নিল আর বলল, এগুলো রাখেন, আমি গুছিয়ে দিব। শেষ তো? আচ্ছা, বাকিগুলো আমি করে দিব, রেখে দিন। আচ্ছা। হাত মুট করে বসে আছে আয়েশা। অস্থির দেখাচ্ছে তাকে, হয়তো কিছু বলতে চায়। দ্বিধা মুখশ্রীতে স্পষ্ট। লাগেজ মধ্যখান থেকে সরিয়ে নিল। শক্ত মুঠ রাখা হাত জোড়া নিজের হাতের আদলে দিয়ে ভুরু উঁচিয়ে প্রশ্ন করল ঠান্ডা কণ্ঠে, কি? আয়েশা মাথা দুদিকে নাড়িয়ে নাবোধক উত্তর দিল। আদনান পুনরায় প্রশ্ন করল। কিছু বলতে চাচ্ছ মনে হয়। 2-1 মিনিট সময় নিয়ে আয়েশা নতজানু হয়েই উত্তর দিল, মন খারাপ করে রাখবেন না, দেখতে ভালো দেখায় না। আদনান মুস্কি হাসল। আয়েশার এলোমেলো চুলগুলো খুব যত্ন করে ঠিক করে দিচ্ছে। পিঠের পেছনে লুটিয়ে পড়া চুল টেনে এনে ঘ্রাণ শুকতে লাগলো। বোকার মতন চেয়ে থাকা আয়েশার দিকে চেয়ে বলল, মুড ভালো হয়ে গেছে এখন। সতীন, আগে বলো, তোমাকে আমার কিভাবে দেখতে ভালো লাগে? হাসি খুশি, চঞ্চল নাকি গোমরামুখ? আমি সব সময়ই আমার জীবনে চঞ্চল মানুষ চেয়েছিলাম, কিন্তু আবার বেশি ফজলমু করা মানুষ দেখলে মেজাজ বিগড়ে যায়।
অদ্ভুত আমি, এতে আপনার দোষ নেই। আপনি হাসি খুশি থাকেন। ঘুরিয়ে পেঁচিয়ে বললে আমাকে তোমার হাসি খুশি দেখতে ভাল লাগে। হুম। আয়েশা ঠোঁট উল্টে উত্তর দিল। হুম। তুমি অদ্ভুত না? তুমি নিজেকে অনেক গুটিয়ে রাখো, সবার সাথে চলে, কিন্তু আপন মানুষদের সাথে এটা ঠিক না। আমার সাথে ফ্রি হও, আমি এমনিতেই তোমার সব কথা শুনি। আমার সাথে হাসবেন না, বন্ধুসুলভ আচরণ করলে দেখবে তোমার কথায় উঠছি আর বসছি। আপনি আমার কথা শুনেন? কিভাবে বলেন এত বড় মিথ্যে কথা? তুমি আমাকে কোনো ফরমাইশ করোই না, একবার করেই দেখো। আয়েশা তার ভাবুক দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে নেয়, কি চাওয়া যায় তার কাছে। হুট করে মাথায় বুদ্ধি খেলে গেল, মনে সাহস জুগিয়ে বলল, এভাবে কথা বলবেন না আর কখনো। আপনার বাবা মা অবশ্যই অনেক ভালো আছেন সৃষ্টিকর্তার কাছে। আপনি শুধু দোয়া করবেন। আপনার মন খারাপ সেখানে কাজে দেবে না, দোয়াটাই কাজে দেবে। আমার বাবা মার সাথে কথা বলবেন, সব শেয়ার করবেন। আর এখন তো আমিও ঝুলে গেছি আপনার গলায়, আমার সাথেও বলতে পারেন। শেষ কথাটি খুব ধীরে বলল আয়েশা, তবু আদনানের কান অব্দি গিয়েছে, মন প্রশান্তিতে ভরে ওঠে। আয়েশা কথা বলছে, নিজেকে তার পাশে থাকা অনুভব করাচ্ছে। তুমি শুনবে আমার কথা? হুম। আদনানের বিনা বাক্যে প্রখর চাহনি সহ্য করতে না পেরে মুখ ঘুরিয়ে নিল। ঘড়িতে চোখ পড়লে ঘড়িতে 12:10 বাজে। মাথা নুয়ে বলল, হ্যাপি বার্থডে। শুধু উইশে কাজ হবে না, আই ওয়ান্ট গিফট। টাকা নেই। এই গিফট টাকা দিয়ে কেনা যায় না। তাহলে? আদনান ডান গাল এগিয়ে দিয়ে বলল। আরে কিস দাও। আয়েশা মাথা তুলে তাকালো, তার আবদারে অবাক না হয়ে পারল না। কি নির্লজ্জ লোক, এইমাত্র আবেগে গা ভাসিয়ে দিচ্ছিল, এখনই আবার মাথায় শয়তানি বুদ্ধি এঁটে গেছে। সে শুদ্ধানুন নয়, এগিয়ে রাখা গাল হাতের সাহায্যে দূরে সরিয়ে দিয়ে বলল, শুধু ফালতু কথা। অন্তত নিচ থেকে আমার গাল ছুঁয়েছো, এটাতেই চলবে। আমি আবার লোভী না। সরেন তো, ঘুমাবো। আদনানের কাছ থেকে দূরে সরে শুয়ে পড়ল। লাইট নিভিয়ে এসির পাওয়ার কমিয়ে দিয়েছে। কাঁথা মুড়ি দিয়ে আরাম করে শোবার ইচ্ছে, কিন্তু সেটা পূর্ণতা পেতে দিল না আদনান। প্রতি রাতের মতন জড়িয়ে ধরেছে, চুলের মাঝে মুখ ডুবিয়ে বলল, তুমি কত নিষ্ঠুর! এত কিউট একটা মানুষের কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করো কি করে? আদনান সকাল 10টায় বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে, রাতে ফিরবে। আনন্দ আজ পেট ব্যথার বাহানা নিয়ে কাজ কামাই দিয়েছে। বড় ভাইয়ের কাছে ছাড়ি খেয়েও তার অভিনয়ে বিন্দু পরিমাণ নড়চড় হয়নি। আদনান বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত পেট চেপেই বসেছিল। এখন সে সম্পূর্ণ সুস্থ, চাঙ্গা। সোফায় অর্ধ শুয়ে পা টেবিলে তুলে টিভি দেখছে। আয়েশা হাসি মুখে তার কাছে এসে পায়ের উপর পা তুলে বসল। আমার চিলের চোখ জানো? আয়েশার বাক্যটি এক ঠান্ডা শীতল হুমকির মতন কানে এসে গেঁথে বলল, আপু কি বললেন ঠিক বুঝলাম না। এসব পেট ব্যথার বাহানা আমরা অনেক করেছি ছোটতে। মিনমিনে সুরে আনন্দ বলল, সত্যি ব্যথা? তোমার বলদ ভাই তোমার অভিনয়কে সত্যি ভেবে একা চলে গেছে। নিশ্চয়ই শপে অনেক কাজ, একা সামলাতে পারবে না। তার মধ্যে যদি জানতে পারে তুমি ঢং করছো, কেমন হবে? নড়ে চড়ে উঠল আনন্দ বলল, আপু প্লিজ বলিয়েন না। আমার একটা কাজ করতে হবে তাহলে। হ্যাঁ কি কাজ বলুন? আয়েশার কথা মতো আনন্দ চলে গেছে বাহিরে। কিচেনের মধ্যে যাবতীয় সামগ্রী এগিয়ে দিয়ে গেছে। বাকি যা ছিল না সব আনন্দ বাহির থেকেই নিয়ে আসবে। বাড়িতে কেউ নেই, এই সময় কাজটা আরামে করা যাবে। ক্যাবিনেটের উপর সুন্দর করে মোবাইল সেট করে একে একে সব কিছু নিয়ে নিল। কেক বানাবে। মনের মধ্যে অজানা ভয় কাজ করছে। ইন্টারনেটে অনেকবার দেখেছে, কিন্তু কখনো বানানো হয়নি। এটাই প্রথমবার। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে নিল, তারপর ভাবল যা হবে দেখা যাবে। 7-5 না ভেবে কাজে লেগে পড়ে। আনন্দ হাতে বড় ব্যাগ নিয়ে 1 ঘন্টা পর ফিরেছে। আদনানকে তার মিথ্যে বলে দেওয়ার ভয় দেখিয়ে গ্রোসারি শপিং করতে পাঠিয়েছিল। আপু আপু চিৎকার করে ঘরে প্রবেশ করলো। আয়েশা গায়ে ওড়না পেঁচিয়ে এসে প্রশ্ন করলো, সব এনেছো? হ্যাঁ আপু। এবার ডেকোরেশনের কাজে লেগে পড়ো। আপু রেড ভেলভেট কেক বানাবেন কিন্তু, ভাইয়ার অনেক পছন্দ। চেষ্টা করছি, দেখি কি হয়। ভালো না হলে আমার সবটুকুনি বেকার।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আয়েশার কেক রেডি, দেখতে সুন্দর হলেও টেস্ট কেমন হবে জানা নেই। আনন্দ বসার ঘর হালকা সাজিয়ে কেকের ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। এত সময় পর আতিয়া বেগম এসে এত আয়োজন দেখে অবাক হয়ে গেলেন। প্রশ্ন করলেন, এসব কি রে? আনন্দ উত্তর দেয়, আপু ভাইয়ের বার্থডের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। যে কোনো বিষয়ে ছোটবেলা থেকে ভীষণ অনীহা ছিল তার মেয়ের। কারোর সাথে মিশতে না পারাকে কেন্দ্র করে কতবার কত বকা খেয়েছে। চোখের দেখায় ভেবেই নিয়েছিল আদনানের সাথেও একই অবস্থা হবে। চিন্তিত ছিলেন দুজনকে নিয়েই। দ্বিধা ছিল মনে সংসার নামক এই যুদ্ধটা চালিয়ে নিতে পারবে কিনা, কিন্তু আজ খুশি হলেন। বেশ উৎফুল্লতার সাথেই কাজ করছে। আদনানের খুশির জন্যে অবশ্যই মনে প্রশান্তি বয়ে আসলো। তারা একে অপরের সাথে ভালো থাকাটাই যথেষ্ট। এগিয়ে এসে বললেন, সাহায্য লাগবে তোর? হাঁপিয়ে উঠেছে আয়েশা, ঠান্ডার মধ্যেও ঘামছে। কাজে মনোযোগ দিয়েই বলল। রাত 8টায় ফিরেছে আদনান। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই চোখ কপালে উঠে গেল। বসার ঘরটা সাজানো, টেবিলের উপরেই রাখা একটি সুন্দর রেড ভেলভেট কেক। বুঝতে সময় নেয়নি এসব আয়োজন তার জন্যই, কিন্তু আশপাশ নিঃশব্দ। ঘরে কেউ আছে বলেও মনে হচ্ছে না। খুশি হবে নাকি অবাক হবে বুঝে উঠতে পারল না আদনান। হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে এলো আনন্দ। বড় ভাইকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আদনান প্রশ্ন করল। এসব কে করেছে? আনন্দ উত্তর দেওয়ার জন্য মুখ খুলে, কিন্তু তার আগে আয়েশা এসে বলে উঠল, আপনার ভাই পেট ব্যথার মিথ্যে বাহানা দিয়ে আপনার জন্য সব আয়োজন করেছে। আমাকেও কত খাটালো জানেন? আয়েশার মিথ্যে আদনানের কাছে পরিষ্কার। সে জানে আনন্দ এমন কিছুই করবে না, বিগত বছরগুলোতেও করেনি। সে নিজে বারণ করেছে। আজ হঠাৎ বুদ্ধি উদয় হলো, আনন্দ বোকা বনে আছে। তার মিথ্যাটাও বলে দিল আয়েশা। তার মধ্যে আয়েশার প্ল্যান করা সারপ্রাইজের ক্রেডিট তাকে দিয়ে দেয়। কেমন প্রতিক্রিয়া দেওয়া উচিত সেই চিন্তায় পড়ে গেল। আদনান মুস্কি হেসে বলল, তাই নাকি? হ্যাঁ, না হয় আপনার মতন বুড়ো লোকের জন্মদিন পালন করার বয়স আছে? আনন্দ বলে ওঠে, কিন্তু আপু, তুমি চুপ থাকো আনন্দ। যাও বাবা মা আর বাকিদের ডেকে আনো। আনন্দ বেরিয়ে গেলে আদনান আয়েশার সামনে এসে দাঁড়ায়। বুকে হাত বেঁধে তির্যক দৃষ্টি ছুড়ে দেয়। সন্দেহ হয় সত্য। আয়েশার মুখ বলছে সবটা সে নিজেই করেছে। আদনানকে এভাবে চেয়ে থাকতে দেখে আয়েশা বলল, আমি কিছু করিনি, আনন্দই করেছে সব। আমি শুধু হেল্প করেছি। আদনান শব্দ করে হেসে ওঠে এবং বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি? না। তাহলে? ইতিমধ্যে সবাই হাজির। আসিফ বরাবরের মতোই সবকিছুতে বেশি প্রাণবন্ত। কেক দেখে বলল, ভাই দ্রুত কেক কাটেন, দেখে মনে হচ্ছে বেশ টেস্টি। শিহাবও প্রশ্ন জুড়ে দেয়, কেক কে বানিয়েছে? কেনা তো মনে হচ্ছে না। আয়েশা বলে উঠল, আনন্দ বানিয়েছে, আমি ওকে দেখিয়ে দিয়েছি। আদনান তাকে ইশারায় আসছি বলে আয়েশাকে ধীর কণ্ঠে বলল, চোর কিন্তু চুরি করে বলে আমি চুরি করিনি। আনন্দ আর কেক ইম্পসিবল। সবার চোখের আড়াল করে হাত টেনে নিয়ে আসে আয়েশাকে। বাবা মাকে নিয়ে যে মনের কোণে কষ্ট জমেছিল সেটা নিরসন হয়েছে। আয়েশার ক্ষুদ্র প্রচেষ্টায় অনেক খুশি। আয়েশা চিন্তিত, কে জানে কেক কেমন হয়। কোনোভাবেই চায় না আদনানের বিশেষ মুহূর্ত নষ্ট হোক। তার জন্য এই সামান্য আয়োজনই যেন তাকে অনেকটা তৃপ্ত করে। পৃথিবীতে আগমন বিষাদময় নয়, সুখকর হোক। ছোট ভাইদের চেঁচামেচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেক কেটে সর্বপ্রথম আয়েশার মুখে তুলে দিল। সামনে আতিয়া বেগম এবং আদিল সাহেব দাঁড়িয়ে। আয়েশা তাদের দিকে একবার চেয়ে খেয়ে নেয়। যতটা খারাপ ভেবেছিল অতটাও খারাপ হয়নি, খেতে বেশ। তারপরেই হুমড়ি খেয়ে পড়ে ছেলেপেলেদের দল। কেকের বিধ্বস্ত অবস্থা করেই ছেড়েছে। এতে আয়েশার কোনো প্রকার রাগ হলো না। আদনানের মুখের হাসি সবটাই সহ্য করে নিতে সাহায্য করছে। রাতে হই হুল্লোড় ও খাবারের পর্ব চুকিয়ে যে যার রুমে। আদনান গলা উঁচু করে অনেকক্ষণ যাবৎ ডেকে যাচ্ছে। আয়েশা ভীষণ ব্যস্ত। জন্মদিনের আয়োজন করতে গিয়ে ভুলেই গেছে কাল রাতের ফ্লাইট। শেষ মুহূর্তের প্যাকিং বাকি। মায়ের সাথে মিলে সেই কাজেই ব্যস্ত। আদিয়া বেগম বললেন, যা দেখে আয় কি লাগবে ওর। অযথাই ডাকছে মা, পরে যাব। না, এখনই যা, বাকি কাজ কাল করা যাবে। সব কাজ রেখে লাইট নিভিয়ে দিল। আতিয়া বেগমও চলে গেছেন। ঘরে যাওয়ার পথে মনে পড়ল তার গুণধর ভাইদের নজর আর হাত থেকে বাঁচিয়ে এক স্লাইস কেক রেখেছিল। ফ্রিজ থেকে বের করে নিয়ে গেল আদনানের জন্য। পুনরায় ডাক পড়ে আয়েশার। ঘরে এসে বলল, কি হয়েছে? শাড়ির মতো চেঁচাচ্ছেন কেন?
কোনো উত্তর না দিয়েই হাত ধরে টেনে নিয়ে আসে। আয়েশাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে বলল, ভালো লাগে না তোমাকে ছাড়া? বাহ, কি ডায়লগ! কোথা থেকে আমদানি করেন এসব? বুকের বাম পাশে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল। ঠিক এখান থেকে। আদনানের সামনে কেক এগিয়ে দিয়ে বলল, নেন, কেক খান, ভালো লাগবে তখন। কেকের বাটি হাতে নিয়ে চেয়ে আছে আদনান। একবার দৃষ্টি কেকের দিকে, অন্যবার আয়েশার দিকে। নজর ভালো না। আদনানের এমন চাহনি ছল, মুখভঙ্গিও পরিবর্তিত হয়ে গেছে। এতদিনে এতটুকু তো চিনেছে তাকে। নিশ্চয়ই মাথায় কিছু ঘুরছে। শুকনো ঢোক গিলে আয়েশা, এখনই পালাতে হবে। আগামী পরিস্থিতির আগাম বার্তা কানে বাজতে লাগলো। মধ্যিখানে এক বিন্দু জায়গা অবশিষ্ট রাখলো না। এর আগেই এগিয়ে আসে আয়েশার দিকে। বুঝেই গিয়েছিল আয়েশার পালানোর পরিকল্পনা। আয়েশাকে নিজের মধ্যে আবদ্ধ রেখেই আকস্মিক ঘাড়ের উপরিভাগে কেকের ক্রিম লাগিয়ে দিল আদনান। প্রতিক্রিয়া দেবার আগেই প্রতিক্রিয়াহীন করে ফেলল আয়েশাকে অপ্রত্যাশিত কাণ্ডে। ঘাড়ে মুখ ডুবিয়ে সমস্ত শক্তি কেড়ে নিয়েছে কিছু বলার। মস্তিষ্ক অচল হয়ে পড়ল আয়েশা। কম্পন অনুভব করছে সর্বাঙ্গে। সহসা শূন্য আয়েশা সরে সরে গেলে কোমর জড়িয়ে পুনরায় নিজের কাছে টেনে নেয়। আদনানের উষ্ণ নিঃশ্বাস বারবার তার মনের ব্যাকুলতা জানান দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলছে আদনান। শ্বাস প্রশ্বাসের গতিও ধরাছোঁয়ার বাহিরে। ভাঙ্গা কণ্ঠে নিস্তব্ধ ঘরে বলে উঠল, থ্যাঙ্কস আমাকে তোমার কাছে স্পেশাল ফিল করানোর জন্য। আমি বিয়ের আগে ভেবেছিলাম তাড়াহুড়ো করে ফেলছি না তো, কিন্তু এখন মনে হচ্ছে আমার জীবনে বেস্ট ডিসিশন ছিল। মুখে সবাই প্রকাশ করতে পারে আয়েশা, বিনা বাক্যে এত কিছু বলে ফেলার ক্ষমতা একমাত্র তোমারই আছে, অ্যান্ড আই লাভ দ্যাট ওয়ে। শেষ মুহূর্তে তাড়াহুড়ো চলছে বাড়ি জুড়ে। কেউ ফোন হাতে এদিক ওদিক হেঁটে চলেছে, আবার কারো এখনো পুরো প্যাকিং বাকি। আদনান সব গুছিয়ে বেরিয়েছে মিস্টার ড্যানিয়েলের বাড়ির দিকে। তার উপস্থিতিতে সেই দায়িত্ব পালন করবেন বাড়ি আর কাজ দুটো দেখে রাখারই। সব লাগেজ টেনে বসার ঘরে আনা হলো। আয়েশার চোখ ঘড়ির দিকে, আর 10 মিনিটে বের হতে হবে। আদনানের খবর নেই, ফোন দিয়েও কেটে দিল। গতকাল রাতের পর ভীষণ লজ্জায় পড়ে গেছে সে। কথা বলা তো দূরে থাকুক, চোখে চোখ অবধি রাখতে পারছে না। আদনান আশপাশে থাকলে অস্থিরতা জেগে বসছে। অশান্ত নির্ঘুম এক রাত কাটিয়ে চোখ জোড়াও লাল আয়েশের। আসিফের কাছে গিয়ে বলল, তোমার ভাইকে একটা ফোন দিয়ে দেখো, আমাদের রেখেই বাংলাদেশ চলে গেছে নাকি? এতক্ষণ লাগে আসতে? আপনি দেন আপু। আমার ফোনে ব্যালেন্স নেই। অদ্ভুত দৃষ্টি ছুড়ে দিল আসিফ। আয়েশার মিথ্যে ধরতে সময় লাগেনি। আমেরিকার ফোনে ব্যালেন্স নেই বলছে। আসিফের দৃষ্টি দেখে আয়েশা দ্রুত কথা ঘুরিয়ে বলল, আমি বলতে চাচ্ছিলাম যে ফোনে চার্জ নেই আমার। তাড়াহুড়োতে কি বলে ফেলেছি, তুমি ফোন দাও, দ্রুত আসতে বলো। আসিফ আয়েশার কথা মেনে নিল কিনা সেটা বোঝা গেল না। পকেট থেকে ফোন বের করে আদনানকে কল লাগিয়েছে। কয়েকবার রিং হওয়ার পর ফোনটা ধরে আদনান। আসিফ আয়েশাকে শুনিয়েই বলে ওঠে, ভাই কই আপনি? আপু আপনাকে অনেক মিস করতেছে, দ্রুত আসতে বলছে। না হয় নাকি বিয়ে করবে না, তাড়াতাড়ি আসেন। সাধারণ কথার সাথে মশলা মিশিয়ে লম্বা টানলো। বোঝা উচিত ছিল আসিফ মানুষটা সুবিধার না। এখন আফসোস হচ্ছে কেন বলতে গেল ওকে। এখন ওকে বকে দিয়েও লাভ হবে না, ইজ্জত পাঞ্চার আগেই করে দিয়েছে। আদনান ফিরেছে অবশেষে। এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে আয়েশা তাড়াহুড়ো করে বসে পড়ল মার পাশে। আদনানের ধারে কাছেও ভিড়ছে না। আদনান কয়েকবার আর চোখে দেখে নেয় আয়েশাকে। এভাবে ইগনোর করার কারণ কি? এয়ারপোর্ট মোটামুটি দূর, 1.5 ঘন্টা সময় লেগেছে এসে পৌঁছাতে। সব ফর্মালিটি পূরণ করে প্লেনে চড়তেই দেখলো দুটো সিট আলাদা। আয়াজ বলে উঠল, আদনান ভাই সিট সোয়াইপ করেন। আপনি আর আয়েশা আলাদা যে দুটো সিটে বসে আছেন সেখানে বসুন, আমরা এদিকটায় সবাই বসি। একদম শেষের দিকে দুটো সিট ইচ্ছাকৃত বুক করেছে আদনান তার আর আয়েশার জন্য। ভাগ্য সাথ দিল তার। কাজের কাজ করেছে আয়াজ। বোন আর দুলাভাইয়ের যে আলাদা সময় দরকার আর কেউ না বুঝলেও আয়াজ বুঝেছে হয়তো। এটা ভেবেই আদনান খুশিতে আপ্লুত। তার ঠিক বিপরীত আয়েশা। গতকাল রাত থেকে লজ্জাজনক কথাবার্তা হলে হেনস্থা করছে তাকে। এত লম্বা ফ্লাইটে মাথায় চড়ে বসবে। তরতরি আয়েশা মায়ের পেছন যেতে চাইলে হাত টেনে ধরে আদনান। বুড়ো উঁচু করে প্রশ্ন করে, কি কই যাও? আমি আম্মুর সাথে বসবো। সেটা কল্পনাতেও সম্ভব না। তাছাড়া তোমার সাথে আমার বোঝাপড়া আছে, এসো। বিশাল উচ্চতায় উড়োজাহাজটি মেঘমালা ভেদ করে চলেছে, ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে। ঘণ্টাখানেক হলো। ভেতরকার পরিস্থিতি অনেকটাই স্থির। কাটকাট হয়ে বসে আছে আয়েশা। মুখের ভাবমূর্তিও শক্ত, কোনো হেলদোল নেই।
কেননা আদনান একদৃষ্টিতে চেয়ে গালে হাত রেখে আয়েশার পুরো মুখশ্রী কত শতবার পরিদর্শন করে নিয়েছে হিসেব নেই। অনেক সময় যাবত মুখ দিয়ে কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। আয়েশাকে জ্বালানোর নতুন ফন্দি। হলুদের ফাংশন 2 বার, বিয়ে 2 বার, বাসর রাতটাও 2 বার। একটা মানুষকে 2 বার বিয়ে করার লাভই এটা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মুখ খুলল আয়েশা, অন্যদিকে চেয়েই বলল, আপনার আমাকে হেনস্থা না করলে হয় না, তাই না? না হয় না, বরং ভালো লাগে। এখন থেকে আমি একটা শপথ নিয়েছি। জানি তুমি জিজ্ঞেস করবে না কি শপথ, তাও আমি বলছি। এখন থেকে তোমাকে অহেতুক কথা বলে বিরক্ত করব না। আয়েশা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সাথে সাথে উত্তর দিল, যাক, বাঁচা গেল। বিরক্ত করার বদলে লজ্জা দিব। যত ধরনের, যত প্রকার লজ্জা আছে, সব লজ্জার শিকার হতে হবে আপনার। দাঁতে দাঁত চেপে আয়েশা বলল, আপনি যদি আমার বয়সে ছোট হতেন, আপনাকে এমন মার মারতাম 14 গোষ্ঠীর নাম ভুলে যেতেন। এখন কি কম করো? আমার সব টর্চার আমার পর। সুযোগ পেলেই ঠিক আমার বুকের উপর হার্টের দিকটা ধাক্কা দাও। দূরে থাকলেই পারেন আমার থেকে। দূরে থাকার জন্য বিয়ে করেছি। স্বামী স্ত্রীর সম্পর্ক জানো, বুঝো? আপনি খুব বোঝেন। কয়টা বিয়ে করেছেন আগে? বেশি না, 3টা। তুমি আমার 4 নম্বর বউ। আসিফ ও শিহাবের বাবা মাকে মিথ্যে বলে এয়ারপোর্ট এনেছে তার ছোট ভাই ও বোন। এতদিন পর হুট করে তাদের ছেলেকে দেশে আসতে দেখলে কি প্রতিক্রিয়া হবে তাদের সেটা দেখাই মূল উদ্দেশ্য। আনন্দের বাবা মাও এসেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফর্মালিটি পূরণ করে বেরিয়ে মা বাবাকে দেখে কেঁদে ফেলল আসিফ ও শিহাব। নিজের পরিবার, নিজের দেশ, পরিজনকে ছেড়ে দূর দেশে একা এক জীবন। ফিরে আসার আনন্দ উদযাপন করছে অশ্রু ঝরিয়ে। তাদের বাবা মার অবস্থাও ঠিক একই। নিজের সন্তানকে এক উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে বুকে পাথর রেখে নিজ থেকে আলাদা করে দেওয়ার শোক একটু হলেও ঘুচেছে। একইভাবে আনন্দের বাবা আশফাক শেখ এবং মা রত্না বেগম। তাদের এগিয়ে আসতে দেখে আদনানের মুখের হাসি বিলীন হয়ে গেছে। পেছনে হেঁটে গেল অনেকখানি, অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। আনন্দের সাথে দেখা সাক্ষাৎ শেষে নিজে থেকে এগিয়ে আসলেন আশফাক শেখ এবং রত্না বেগম। আদনানের কাঁধে হাত রেখে বললেন, কেমন আছো? মুখ শক্ত করে আদনান উত্তর দেয়, ভালো। বিয়ে করেছো শুনলাম। কই আমাদের বৌমা কোথায়? আপনাদের বৌমা? তো কি, আমার ভাতিজার বউ, আমাদের বাড়ির বউ। উইমেন আমার বাবার কষ্টের টাকায় গড়ে তোলা বাড়ির বউ, যেটা শুধু আমার আর আমার পরিবারের অধিকার ছিল, যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই বাড়ির কথা বলছেন? রত্না বেগম বললেন, মিসেস রত্না বেগম আর আপনি মিস্টার আশফাক শেখ। আমার এই দেশে কোনো বাড়ি নেই, নাই কোনো আপনজন। আমি দরকার হলে রাস্তায় থাকবো, তারপর আপনাদের সাথে কোথাও যাচ্ছি না। আপনার ছেলেকে নিয়ে যান। আশফাক শেখ কিছু বলতে গেলে আদনান হাত উঁচু করে থামিয়ে দেয়, বলে ওঠে, এটা এয়ারপোর্ট, প্লিজ সিন ক্রিয়েট করবেন না। আনন্দের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। আদিল সাহেব বললেন, কেন বললে তোমার বাড়ি নেই এখানে, আপনজন নেই? খবরদার যদি অন্য কোথাও থাকার চিন্তা করেছো। আমি বেঁচে আছি এখনো, আর কারো প্রয়োজন নেই। আদনান মাথা নুয়ে বলল, সরি। ঠিক আছে, চলো। আয়েশার ছোট খালু এসেছেন তাদের রিসিভ করতে। গাড়ির শেষের সিটে বসে অন্য মানুষকে আনন্দ প্রায় অনেক সময় যাবৎ জানালা দিয়ে বাহিরে চেয়ে হাত মুখ করে মুখ ঠেকিয়ে আছে। পুরো ব্যাপারটায় আয়েশা এবং তার পরিবার দেখেছে, শুনেছে। অবশ্যই বড় কোনো সমস্যা, কিন্তু এখন এসব নিয়ে আলোচনার সময় না। ঢাকার তীব্র জ্যামে আটকা পড়ে আছে। আদনানের নিস্তব্ধতা আয়েশাকে ভাবালো। তাকে সামান্য ধাক্কা দিয়ে চোখের ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? আদনান মাথা দুদিকে নাড়িয়ে উত্তর দেয়, কিছু না। নিয়ন আলোয় আদনানের চোখ জোড়া জলজল করতে দেখে মন নরম হয়ে আসে আয়েশার। দীর্ঘশ্বাস ফেলে সবার চোখের আড়ালে আদনানের হাত চেপে ধরল। হাতে স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো আদনান। আয়েশা পূর্বেই তার দিকে চেয়ে একজোড়া আশ্বাসের চোখ। বিস্মিত হেসে নিজের হাত শক্ত করে আবদ্ধ করে নেয় আয়েশার ছোট্ট হাতটি। কি হয়েছে আপনার? আয়েশার ঘরের বারান্দায় হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আদনান। 1 ঘন্টা হলো এসেছে বাড়িতে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে বিশ্রাম নেওয়ার পালা। মন যে ভালো নেই তার, মুখে সেটা স্পষ্ট। আয়েশা না পারতে এসে জিজ্ঞেস করেই বসলো। কথা ঘুরিয়ে আদনান বলল, এটা তোমার ঘর? বেশ সুন্দর তো। আয়েশা আদনানের বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল, কথা ঘোরাবেন না। কি হয়েছে সত্যি সত্যি বলুন, আমি জানতে চাই। কেন জানতে চান আপনি ম্যাডাম? অধিকার আছে আমার জানার।
ওনাদের সাথে আপনার কিসের মনোমালিন্য? তপ্ত শ্বাস ফেলে আদনান বলল, আয়শা, জায়গা জমি নিয়ে ভেজাল আজ খুব কমন, ইউ নো দ্যাট। আমার সাথে মিথ্যে বলা, রাগ দেখাও, ঝগড়া করো, আমি সব মাথা পেতে নিব, কিন্তু বিশ্বাসঘাতকতা আমি কোনোদিন মানব না। আমাকে একবার ধোকা দিলে আমি আমার রক্তের সম্পর্ক শেষ করতে পারি, কি ইভেন্ট করেছিও। আনন্দর বাবার টাকার কোনো কমতি নেই, তারপরও কোনো মানুষের জিনিসের লোভ যথেষ্ট থাকা সত্ত্বেও কেন অন্যের হক মেরে খেলো? আমার বাবাকে ড্রিঙ্ক করিয়ে জমির কাগজে সই নিয়েছে। একবার মুখে বলতো, ভাইজান আমাকে তোমার নামে রেখে যাও, জমিটা দিয়ে যাও। আমার বাবা আমার ভবিষ্যতের কথা চিন্তা না করেই দিয়ে দিত বিনা বাক্যে। তারপরও আমি তাদের ক্ষমা করেছিলাম, কিন্তু আমাদের শেষ সম্বলটুকু, আমার বাবা মার দাফন শেষে বাড়ি ফেরার আগেই আমার সো কল্ড চাচা হাজির, আমাদের বাড়িটাও হারিয়ে নেওয়ার জন্য। আমাকে অনেক হেনস্থা করেছে, অনেক। আমি শেষ উপায় না পেয়ে আমার বাবার নিজ হাতে গড়ে তোলা নীর বিক্রি করে চলে গেছে আমেরিকা। যার মন নিজের আপন ভাইয়ের মৃত্যুতে কাঁদেনি, সে মানুষ না জানোয়ার। আমার কেউ নেই, এই দেশে যা ছিল অনেক বছর আগে মাটিতে দাফন করে এসেছি। আমি সম্পূর্ণ নিঃস্ব, একাকিত্ব ভয়ঙ্কর, নিজের অস্তিত্ব হারিয়ে ভিন দেশে ভবঘুরের মতন থেকেছি। ঠিকানা ছিল না আমার কোনো। দিন শেষে কার কাছে গিয়ে মাথা গুজব? আদনানের চোখের আড়াল করে নিজের অশ্রু লোকাতে ব্যস্ত আয়েশা। আদনান দেখে নিয়েছে, তবে সাথে সাথে প্রতিক্রিয়া দিল না। আয়েশাকে সর্বদাই কঠোর আর বদমেজাজি হিসেবেই দেখেছে। আজ তার চোখের অশ্রু ভিন্ন গল্প বলতে দুহাত টেনে নিয়ে বুকে জড়িয়ে নিল আদনান। মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, কান্না করো কেন? আমি কাঁদি না। মিথ্যুক। আয়েশা নাক টানছে। আয়েশার মাথা তুলে চোখের জল মুছে দিয়ে বলল, এখন তুমি আছো, তোমার কাছাকাছি আমি এক স্বর্গীয় শান্তি খুঁজে পাই। আর হ্যাঁ, এটা একদমই ফ্লার্ট ছিল না। আয়েশা মাথা নুয়ে ফেলে পুনরায় নাক টেনে বলল, কেন শান্তি খুঁজে পান? আমি তো আপনার জন্য কিছুই করি না। তুমি জানো না? না। সত্যি জানো না, নাকি জেনেও না জানার ভান করে আছো? প্রশ্ন জাগে না আমি কেন তোমার সন্নিকটে থাকতে চাই, কেন তোমার সাথে সময় কাটাতে চাই? অবশ্যই জাগে। আর এই প্রশ্নের উত্তরও তুমি জানো, অনুভব করো, তবে স্বীকার করতে চাও না। আমি একটা খারাপ মানুষ। সত্যি তুমি অনেক খারাপ, আর আমার খারাপ মানুষই ভাল লাগে। এই যে খারাপ মানুষটা আমাকে কি সুন্দর করে জড়িয়ে ধরে আছে। খারাপ মানুষ এমন হলে আমার খারাপ মানুষই চাই। হেসে ফেলল আয়েশা, তবে এবার সরে যায়নি। এক অজানা অধিকার বোধে লুটিয়ে রইল আদনানের বুকে। আচ্ছা, আমি তো দেখতেও ভালো না, আমার স্বভাবও ভালো না, খালি খালি রাগ করি। আপনার রাগ হয় না আমার উপর? আগে আমার প্রশ্নের উত্তর দাও, রাগ কি মন থেকে করো? তুমি যে এই স্বভাবটা সবার সামনে তুলে ধরো, সেটা কি আদৌ তোমার ব্যক্তিত্ব? চুপ করে আছে আয়েশা। লজ্জিত অনুভব করলো, নিজেকে অনেকবারই এই প্রশ্ন করেছে, কেন নিজের মনকে উজাড় করতে পারে না? কিসের এত দ্বিধা? এতটা নিজেকে গুটিয়ে রাখার ব্যক্তিত্ব কোথা থেকে আসলো? উত্তরটাও নিজের মধ্যেই চাপা পড়ে আছে। তবে আজ মুখ খুলল, বলল, ভয় করে আমার মানুষের সাথে মিশতে। পরিবার ছাড়া সবাই স্বার্থপর, সবাই। আমিও স্বার্থপর? হঠাৎই ছেড়ে দিল আয়েশাকে। চমকে উঠল সে। দ্রুত পাশের টব থেকে ফুল ছিঁড়ে নিয়ে হাঁটু গেড়ে বসেছে। মুখে লম্বা হাসি টেনে বলল, Will you marry me again? নতুন জামাইকে দেখতে আসছে আয়েশার কাছের আত্মীয়রা। অসহায় মুখ নিয়ে এত শত লোকের সাথে বসে আছে। আয়েশা তাকে একা ফাঁসিয়ে দিয়ে ঘরবন্দি। কিছুতেই এত মানুষের ভিড়ে সে কদম রাখবে না। আয়েশার মা খালার জামাই আপ্যায়নে এক বিন্দু কমতি রাখছেন না। একদিন এই খাবারের টর্চারে অতিষ্ঠ সে। কাদো কাদো মুখে পালানোর ব্যর্থ চেষ্টা। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আয়েশাকে মেসেজ করলো, আমাকে উদ্ধার করো এখান থেকে, আমি অজ্ঞান হয়ে যাব। আয়েশার ফিরতি মেসেজ এসেছে, হয়ে যান অজ্ঞান। প্লিজ বউ। অদূরে ডাকেও কাজ হলো না। আয়েশার মন গলেনি। ছোট্ট একটা সরি উত্তর এসেছে আয়েশার কাছ থেকে। আশার আলো দেখতে পেল জাবেদকে দেখে। তাদের দিকেই এগিয়ে আসছে। সবাইকে সালাম জানিয়ে আদনানের পাশে বসেছে। বলল, কি অবস্থা? আদনান অতি ধীর কণ্ঠে বলল, ভালো না ভাই, আমাকে গতকাল রাত থেকে এত খাবার খাওয়াচ্ছে যেন আমি আজন্ম একটা ভুখা। আমারে বাঁচান প্লিজ। এর মধ্যে আদিল সাহেব এসেছেন। সবার মাঝে এসে বললেন, বাড়ির মুরব্বীদের সাথে কথা বলেছি, সামনের সপ্তাহে বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছি। আদনান আর বাকিদের আমেরিকা ফিরতে হবে। কাজ পড়ালেখা দুটোই আছে।
এগুলো তো ফেলে দেওয়া যায় না। সব ভেবে এই সামনের সপ্তাহে ডেট ফিক্স করতে যাচ্ছি। আদনান বাবা, তোমার কোনো সমস্যা আছে? আপনারা যা বলবেন তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এক মহাযুদ্ধ শেষে ছাড়া পেয়েছে, নিজেকে কয়েদি মনে হচ্ছিল। বসার ঘর থেকে বেরিয়ে এসে লম্বা শ্বাস ফেলল আদনান। দ্রুত ঘরের দিকে এগিয়ে গেল, তার পিছু পিছু জাবেদ। জোরে জোরে দরজা পেটাতে লাগলো। আয়েশা দরজা খুলে দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আদনান এবং জাবেদ। সোফায় পা ছড়িয়ে বসে আয়েশার দিকে চেয়ে বলল, তুমি একটা স্বার্থপর মহিলা, আমাকে একা ফেলে চলে এসেছো। খুব শখ ছিল না আপনার বড় ফ্যামিলির? এবার সহ্য করেন। জাবেদ হেসে বলল, আগামী সপ্তাহে তোর বাবা বিয়ের ডেট ফিক্স করেছে, কিভাবে কি করবি ভেবেছিস? আয়েশা অবাক সুরে প্রশ্ন করে বসে। এত দ্রুত? এর উত্তরে আদনান বলছে, না, ঠিকই আছে, আমাদের ফিরতে হবে। আচ্ছা, ছেলেপক্ষে নাকি শুনলাম ওজন কম, একা আসবেন নাকি ভাই বরযাত্রী নিয়ে, তাও আবার এ বাড়ি থেকে? এটা কেমন অদ্ভুত ধরনের বিয়ে না? জাবেদ বলল, আমি চেয়েছিলাম ভাই হোটেলে থাকবো, আনন্দ আছে, শিহাব, আসিফ আছে, একেবারে বউ নিয়ে ইউএস। কিন্তু ম্যাডামের কাগজপত্র ঠিক করতে হবে, ভিসা দিতে নাকি ঝামেলা করে এখন। আপনি যেহেতু সেখানে সেটেল, আপনার ওয়াইফ হিসাবে কোনো সমস্যা না হতে পারে। স্পাউট ভিসা একটু ইজি। আদনান আর জাবেদের মধ্যে নীরব দর্শক আয়েশা। এক সপ্তাহ পর পুরো পরিবারকে একত্রে নিয়ে বিয়ে তাদের। কত মানুষ থাকবে ঘরে, কোলাহল, কত আয়োজন, কোনোটাই এখন অবধি হজম করে উঠতে পারল না আয়েশা। আদনান কত স্বাভাবিক আছে, আয়েশার ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটে। জাবেদ এর আরেক দফা আওয়াজে সে বলে, একটা কাজ করতে পারেন ভাই, আমার বাসায় চলেন, বরযাত্রী আমার বাসা থেকে যাবে। আপনি, আপনার ভাই, আসিফ, শিহাব, আবার শাহরিয়াও আছে। ছেলেপক্ষের ওজন বাড়ানোর জন্য আমার 10-15 জন বন্ধুকে সাথে নিব, কি বলেন? আদনান ভেবেচিন্তে উত্তর দিল, ঠিক আছে, কিন্তু আমার তো আবার বউ ছেড়ে যেতে ইচ্ছে করে না, একদম দূরে থাকতে পারি না। স্বাভাবিক চুপচাপ পরিবেশে অস্বাভাবিক চিৎকার শোনা গেল। চেঁচাচ্ছে আয়েশা উচ্চস্বরে বলে ওঠে, অসভ্য নির্লজ্জ একটা লোক, বড় ভাই হয় আমার। কি বলছেন ওর সামনে? ভেবে বলছেন তো? তোমার বড়, আমার তো বয়সে ছোট, তাই না জাবেদ? আদনান চোখ টিপে বলল জাবেদকে। জাবেদও হাসছে। আয়েশার এখনও চোখ কপালে। আজকাল ভালো কথাও কেউ ভালোভাবে নেয় না, ভুলভাল অর্থ বের করে। জাবেদের সামনে এমন কথা বলায় হতভম্ব আয়েশা। মন চাইছে ইচ্ছে মতো সাহায্য করতে। আদনানকে চোখ দিয়ে নীরব হুমকি দিয়ে প্রিয়কে কল করেছে আয়েশা। দ্রুত বোনের বাড়ি থেকে ফিরতে বলেছে। সে একজন মানুষ যে কিনা তার মাথা ঠান্ডা করতে পারবে, আদনানকে খুব ভালো মতনই হ্যান্ডেল করতে পারবে। অন্যদিকে আদনান জাবেদের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। নির্লজ্জের মতন নিজের দাবি উপস্থাপনা করে জানিয়ে দিয়েছে বিয়ের 2 দিন আগে জাবেদের বাসায় গিয়ে আশ্রয় নেবে। বিয়ের আয়োজন শুরু হওয়ার আগেই আয়া, জান্নাত, শিহাব, আসিফ এসে হানা দিল। আদনানের 4 হাত পা জড়িয়ে বসে আছে। সবার মুখ্য উদ্দেশ্য একটাই, আসিফ বলেই ফেলল, টাকা দেন। হতভম্ব আদনান প্রশ্ন করে, কিসের টাকা? আয়াজ বলল, একটা হলুদের পাঞ্জাবি, একটা বিয়ের জন্য পাঞ্জাবি, আর আরেকটা স্যুট হলো বউ ভাতের জন্য। অন্যান্য দিনের জন্য 8-10টা টি শার্ট আর প্যান্ট, সব মিলিয়ে আমাদের জনপ্রতি খরচ 20,000। আদনান উত্তরে বলে, তোর বাপ যে একটা ব্যবসায়ী, এটা আমি হারে হারে টের পাচ্ছি। সারাক্ষণ বোবা হয়ে থাকা আনাস বলে ওঠে, আপনার শ্বশুর হয়, আপনি সম্মান দেন আব্বুকে। আমার ছোট শালার মুখে বুলি ফুটেছে, টাকার বেলায় হুঁশ থাকে না, তাই না? আসিফ আবার বলে ওঠে, আনন্দ ফোন করে বলেছে 20,000 টাকা রেডি রাখতে। হ্যাঁ, আমরা 5 জন, 1 লাখ টাকা দেন। তোমার আব্বাকে গিয়ে বলো শোনা। আদনান হাই তুলতে তুলতে বলল, আপনি দিবেন না? নিয়ে আকার না। আমরা কিন্তু আয়েশা আপুর কাছে গিয়ে উল্টাপাল্টা যা কিছু বলা যায় বুঝছেন, সব কিন্তু বলে দিব। কত মেয়ের পেছনে ঘুরেন এইসব, আপনি যেহেতু করেন নাই তারপরও কিন্তু বানায় বানায় বলবো, মাথায় রাখেন। মারামারি করেন এইটাও অ্যাড করবো। হ্যাঁ, আপু কিন্তু এমনিতেই খ্যাপা আপনার উপরে। এই মিথ্যেগুলো বলে আগুনে ঘি দিয়ে আসি, কি বলেন আপনি? শালা, একদম দুর্বল জায়গায় হাত দিয়েছিস। আয়াজ বলল, আমরা আপনার শালাই, দেন এবার।
হাজারো কাজের ভিড়ে সময় কখন চলে গেছে হিসেব মিলল না। কাঙ্ক্ষিত দিনটি এসে কড়া নাড়ল দরজায়। তোড়জোড় চলছে অনুষ্ঠানের। এতে আদনানের তেমন কোনো লাভ হয়নি, উল্টো লস হলো। বউকে ফেলে রেখে অন্যের বাড়ি গিয়ে ঘাঁটি জমাতে হয়েছে, সেটাও স্বেচ্ছায় নয়। দেশে নিজের অন্তত একটা কুঁড়ে ঘর থাকা উচিত ছিল, এটা উপলব্ধি করছে। এখানে এসে ঘর জামাইয়ের পাশাপাশি বিনা আমন্ত্রণের মেহমান হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, তাতেও বিশেষ কোনো আপত্তি নেই। তার সব কথার শেষ কথা, বউ যেখানে সেও সেখানে। নীরস অলস আয়েশা হলুদের অনুষ্ঠানের সকালে মেহেদি দিচ্ছে। আতিয়া বেগমের কাছে কতবার বকা খেয়েছে এই অবধি হিসেব নেই। বিছানায় আতশোয়া হয়ে মেহেদি দেওয়ার স্টাইল দেখে মেহেদি আর্টিস্ট প্রিয় খুব বিরক্ত। শেষমেশ হাবাগোবা মেয়েটি রাগ দেখিয়ে ফেলল। ভাই তুই একটু সোজা হয়ে বসবি? না, মেহেদি নষ্ট হয়ে যাবে। হবে না, আমি তোর ওপর পূর্ণ বিশ্বাসী। মজা করিস না, উঠে বস। মেহেদি শুকিয়ে আবার তোকে রেডি হতে নিয়ে যাওয়া লাগবে, কত কাজ আমার। আমার এসব ভেবেই ক্লান্ত লাগছে। প্রিয় কপাল কুঁচকে বলল, আমি এমন ব্রাইট কখনো দেখিনি। তুই এমন কেন? কি জানি না তো। মনোযোগী প্রিয় কেঁপে উঠল ফোনের বিকট আওয়াজে। তার ফোনে ফোনটা এসেছে, আননোন নাম্বার। কার এত সাহস দরকারি কাজের সময় বিরক্ত করার? ভাগ্য ভালো মেহেদি নষ্ট হয়নি। ফোন ধরে বিরক্তির সুরে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে, হ্যালো প্রিয়। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আদনান। প্রিয় একবার আয়েশার দিকে চেয়ে পুনরায় চোখ নামিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আরে শালিকাদের নাম্বার পাওয়া ব্যাপার। এখন আমার কথা শোনো। আমি জানি আয়েশা তোমার সামনে বসে আছে, ওকে বুঝতে দিও না আমি কল করেছি। একটা রিকোয়েস্ট করব। জি বলেন। আয়েশার হাতে সুন্দর করে আমার নাম লিখে দেবে, বড় বড় অক্ষরে। তোমাকে বলছি কারণ তোমার বন্ধুকে বললে সে আমার কথা কোনোদিন শুনবে না। প্রিয় হেসে উত্তর দিল, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, বাই। প্রিয় ফোন রাখতে আয়েশার প্রশ্নের সম্মুখীন হয়, কে কল করেছে? আমার এক কাজিন। কাজিনের সাথে এমন মুখের ভঙ্গি করে কথা বলছিস, কি চলে? আরে না, মেয়ে কাজিন। আচ্ছা আচ্ছা। শ্যামলা হাতখানা রক্তিম আভা ছড়িয়ে আছে, অল্প সময়ে বেশ গাঢ় রং হয়েছে। গতবার আদনান দিয়ে দিয়েছিল, ছোট্ট করে নিজের নামের অক্ষর লিখে দিয়েছিল। আজ হাতের ঠিক মধ্যেখানে পুরো আদনান নামটা জলজল করছে। মুস্কি হেসে এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে দেখে নিচ্ছে আয়েশা। তার কাজে বাধা হয়ে দাঁড়ালো প্রিয়, ব্যাগপত্র হাতে নিয়ে হাজির। আয়েশাকে রেডি হতে দিয়ে এসে সে নিজেও রেডি হবে। দ্রুত চল। মাত্র বিকেল 5টা বাজে। ব্রাইডাল সাজে অনেক সময় লাগে জানিস না? 1 ঘন্টা পরে যাব। আন্টি অনেক রেগে আছে, কিন্তু দেখবি সন্ধ্যা 7টায় মেহমান চলে এসেছে। তপ্ত শ্বাস ফেলে উঠে গেল আয়েশা। বিয়ে তার, কিন্তু তার মন মতো কিছু হবে অসম্ভব। তাই আয়েশা বলে সবসময় মেজরিটি ম্যাটার্স। আপাতত এখানে সবাই আয়েশার মায়ের দলে। মেহমানদের জ্বালায় অতিষ্ঠ হয়ে চেঁচামেচি করার সুযোগও পাচ্ছে না। উঠে বেরিয়ে গেল প্রিয়র সাথে। বাহিরে বের হতে আদনানের দেখা মেলে। পা ঝুলিয়ে বসে আছে ভ্যানের উপর, পরনে বাড়ির কাপড়। আড্ডা দিচ্ছে আয়াজ, আনন্দ আর জাবেদের সাথে। আয়েশাকে দেখে উঠে দাঁড়ালো, দ্রুত কদম ফেলে তার দিকেই আসছে। আয়েশা ভরকে উঠে, নির্ঘাত এসে আবল তাবল বকবে। লজ্জায় ফেলে তাকে প্রিয়র সামনে। তার বান্ধবীও কোনো অংশে কম নয়, দুজন একই প্রজাতির প্রাণী। আদনানকে দেখে এড়িয়ে যেতে চায় আয়েশা, লাভ হলো না। প্রিয় হাত টেনে বলল, ভাই আসছে, কথা বলে যা। কথাই তো বলতে চাই না আমি। মিনমিনে সুরে বলল। প্রিয় শুনে ফেলল, প্রশ্ন করল, কেন ঝগড়া করেছিস? না। হ্যালো লেডিজ। আদনানের আওয়াজে আর কথা সম্পূর্ণ হলো না আয়েশার। খুব উৎসুকতার সাথে কাছে এসে দাঁড়িয়েছে, মুখে লম্বা চওড়া হাসি। আয়েশা মনে মনে দোয়া করতে লাগলো, এই যাটায় যেন আদনানের লাগামহীন মুখ থেকে বেঁচে যাওয়া যায়। আদনান বলে ওঠে, শোনো, পথ আটকাবো না। রেডি হতে যাচ্ছ নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ বেশি মেকআপ করো না, আর তাড়াতাড়ি ফিরবে, আমি অপেক্ষা করব। আচ্ছা, মত দেরি করব, ইচ্ছে বলে নাও, আসতে পারি। আদনানের মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল, হাসি বিলীন হয়েছে। গাম্ভীর্যপূর্ণ এক ভাব টেনে বলল, রাস্তাঘাটের ব্যাপার এসব কথাবার্তা বলবে না প্রিয়, ওর দায়িত্ব তোমার। দেখে শুনে নিয়ে যাবে, আর আসার পথে কল করবে, আমি নিয়ে আসবো। প্রিয় বলল, আহা ভাইয়া, এত টেনশনের কি আছে? আপনার বউকে পালাতে দিব না।
মেয়ের বিয়ে নিয়ে আদিল সাহেব আর রাতিয়া বেগমের অনেক শখ আহ্লাদ ছিল, আজ সেটা পূরণ হচ্ছে। চারপাশে হই হুল্লোড়, আমেজে ভরপুর পরিবেশ, আত্মীয় স্বজনে এক উৎসব মুখর সন্ধ্যা। আনন্দ এসেছে একটু দেরিতে, এসেই জানালো তার বাবা মা নাকি তাকে আসতে দিচ্ছিল না, এক প্রকার জোর করে ঘরের কাপড়ে এসে হাজির। ভাইয়ের বিয়েও তো বাদ দেওয়া যায় না। সন্ধ্যা 7টা বেজে গেছে। আদনানও তৈরি সাদা রঙের পাঞ্জাবি পরে। আয়েশাদের বাগানের পুরো অংশ জুড়ে হলদে বাতির আলোড়ন। আগেই পৌঁছে গেল, এসে দেখলো আয়েশা এখনো ফিরেনি। সকল মেহমানদের আড়ালে এক কোণায় বসে কল করলো আয়েশাকে। কয়েকবার রিং হয়ে ফোন ধরেছে আয়েশা। আদনান বলল, কোথায় তুমি? এই তো 5 মিনিট পর বেরোচ্ছি। প্রিয় ফুল আনতে গিয়েছে, তাই একটু দেরি হচ্ছে। আমি আসবো? আদনান আসবে কিনা সে প্রশ্ন দ্রুত না উত্তর দেয় আয়েশা। সাজসজ্জা অবস্থায় আদনানের সামনে এসে লজ্জায় মরেই যাবে এই ভেবে বারণ করলো, অথচ ভুলেই গেছে এই সাময়িক সময়ের জন্য এড়িয়ে গিয়েও কি লাভ, তার সাথে মুখোমুখি তো হতেই হবে। আদনান বলল, আচ্ছা, সাবধানে আসবে, দরকার হলে কল করবে। আচ্ছা। আয়েশা ফোন রেখে প্রিয়কে কল করেছে। মেয়েটি অনেক সময় হলো ফুল আনতে গিয়েছে, এখনো ফিরছে না কেন? সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, শুধু ফুলটাই বাকি। বেশি তৈরি হয়ে যাচ্ছে যে। কোথায় তুই? ভাই, দেশে ফুলের আকাল পড়ছে। না থাকলে নাই, চলে আয়। তুই এক কাজ কর, বাইরে গাড়ি দাঁড়ানো, আমি আগেই উবার বুক করেছি, নাম্বার সেভ করছি, চলে যা। তুইও এসে পড় না ভাই, ফুলের দরকার নেই। আমি এত দূর এসেছি ফুল কিনতে, ফুল নিয়েই ফিরবো। আচ্ছা, আমি অপেক্ষা করি তাহলে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাত 9টা এসে দাঁড়ায়। সবাই ব্যস্ত কাজে, আদনানের মন ব্যস্ত। আয়েশাকে দেখবে, কেমন লাগবে আজ আয়েশাকে দেখতে? নির্ঘাত সবারের মতো মেয়েটি আজও তার হৃদয় হরণ করে নিবে। তাকে দেখার জন্য অস্থির হয়ে ঘুরছে, অথচ মেয়েটি এখনো আসলো না। কল করেছে 2-1 বার, কেটে দিয়েছে। আয়েশকে কাছে আসতে দেখে আদনান প্রশ্ন করলো, তোর বোনকে অনুষ্ঠান শেষ হলে আসবে? চিন্তিত মুখ আয়াজ বলল, ভাই, ফোন বন্ধ। ফোন বন্ধ মানে? 5 মিনিট আগেও কল যাচ্ছিল, হুট করে ফোন বন্ধ হয়ে গেল। প্রিয়কে কল করেছিস? দুজনেরই ফোন বন্ধ ভাই। আমার টেনশন হচ্ছে, ওদের একা পাঠানো বোধহয় ঠিক হয়নি। অজানা এক ভয় মনের মধ্যে গেঁথে গেল। হৃদয়ের স্পন্দন বেগ পেতে শুরু করেছে। আয়াজকে বুঝতে না দিয়ে আদনান বলে ওঠে, চল আমার সাথে।